নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা ছোট গল্প কাজীর বিচার। শুনতে থাকুন আজকের গল্প কাজীর বিচার। সারা দিন ধরে ঘোরাঘুরি করে ক্লান্ত অবসন্ন শৈবাল কোনো মতে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে একটা দীর্ঘশ্বাস ফেলে একটু দাঁড়ায়। রিসেপশনিস্ট তনিমা বলে, শৈবাল্লা খুব টায়ার্ড? শৈবাল একটু শুকনো হাসি হেসে বলে, তনিমা, বাড়ি থেকে ঠিক 9টায় বেরিয়েছি। তারপর অ্যাসেম্বলি অব গড চার্চ হাসপাতাল থেকে শুরু করে পিজিবিএম, বিড়লা হার্ট রিসার্চ, বেলভিউ, উডল্যান্ডস, এমআরআই, পিয়ারলেস হাসপাতাল, শিশু মঙ্গল, চিত্তরঞ্জন সেবা সদন, রুবি, মাতৃমঙ্গল টঙ্গল ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত এই রাত 8:30টায় তোমাদের এখানে এলাম। সত্যি আপনাদের মতো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের খুবই পরিশ্রম করতে হয়। তাছাড়া ওষুধ ভর্তি বিশাল ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করাটাও খুবই কষ্টকর। তবু তো আমার মোটরসাইকেল আছে। কিন্তু যারা ট্রামে, বাসে, মেট্রো বা অটোতে ঘুরে বেড়ায় তাদের। ঠিক সেই সময় টেলিফোনের বাজার বেজে ওঠে। তনিমা তাড়াতাড়ি রিসিভার তুলেই বলে, ইয়েস স্যার, ইয়েস। ওদিকের কথা শুনেই আবার বলে, হ্যাঁ স্যার, এখনো 3 জন আছেন। কে ফোন করলেন? ডাক্তার সরকার? তনিমা একটু হেসে বলে, তবে আর কে। এবং সঙ্গে সঙ্গে বলে, শৈবাল্লা, আপনি বরং ভিজিটার্স রুমে গিয়ে বসুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। শৈবাল একটু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, চা পাঠাও। আজ 3-4 বার বৃষ্টিতে ভিজেছি। হ্যাঁ, আজ তো সারাদিনই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। শৈবাল ভিজিটার্স রুমে ঢুকেই দেখে অন্যান্য ডাক্তারদের চেম্বারে আলো না থাকলেও শুধু ডাক্তার সরকারের চেম্বারে আলো জ্বলছে। তবে তনিমা 3 জন পেশেন্টের কথা বললেও ওর মনে হলো অন্তত 4-5 জন পেশেন্ট ডাক্তার সরকারকে দেখানোর জন্য অপেক্ষা করছেন, কিন্তু আর কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দেখতে পায় না সে। হরিপদ চা এনে দিয়েই বলে, আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। খুব ভালো। শৈবাল একটু হেসে ফেলে বলে, আজ সারাদিনে 3-4 বার ভিজেছি, আবার ভিজে ভিজেই বাড়ি ফিরতে হবে। হরিপদ আর কোনো কথা না বলে চলে যায়। শৈবাল চা খেয়ে জানলার ধারে দাঁড়িয়ে দেখে বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পর ও পিছন ফিরে দেখে মাত্র একটি মেয়ে ডাক্তার সরকারকে দেখাবার জন্য অপেক্ষা করছে। ঠিক সেই সময় একজন মধ্যবয়সী ভদ্রমহিলা আর তার স্বামী ডাক্তার সরকারের চেম্বার থেকে বেরিয়ে আসেন। শৈবাল সঙ্গে সঙ্গে মেয়েটিকে বলে, আপনি যান। না না, আপনি আগে যান। শৈবাল বলে, হাজার হোক আপনি পেশেন্ট, আমি তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, পেশেন্টের আগে যেতে পারি না। মেয়েটি একটু হেসে বলে, না, আমি পেশেন্ট না, আমিও আপনার মতোই একজন মেডিকেল। কথাটা ওকে শেষ করতে না দিয়েই শৈবাল অবাক হয়ে একটু হেসে বলে, রিয়েলি? হ্যাঁ, রিয়েলি, আমিও একজন মেডিকেল। জেনে খুশি হলাম। শৈবাল সঙ্গে সঙ্গে বলে, আপনি আগে যান, তারপর আমি যাব। প্লিজ, আপনি আগে যান। আপনি আগে এসেছেন, সো হোয়াট, যান যান, আপনি ঘুরে আসুন। অগত্যা শৈবাল ডাক্তার সরকারের কাছে যায়। নতুন 2টো ওষুধের স্যাম্পল তুলে দিয়ে বলে, স্যার, 2টো সম্পর্কে লিটারেচারটাও একটু পড়ে দেখবেন। ডাক্তার সরকার একটু হেসে বলেন, তা তো পড়তেই হবে। আরও কয়েকটা ওষুধের স্যাম্পল দিয়েই শৈবাল ওনার চেম্বার থেকে বেরিয়ে আসে। আর মেয়েটিও সঙ্গে সঙ্গেই ডাক্তারের চেম্বারে যায়। রিসেপশন কাউন্টার খালি। শেষ পেশেন্ট বেরোবার সঙ্গে সঙ্গে তনিমা চলে গেছে। হরিপদ চুপ করে দাঁড়িয়ে আছে।
ডাক্তার সরকার চলে গেলেই ও সব আলো পাখা সুইচ অফ করবে, দরজা জানলা বন্ধ করে তালা লাগাবে। শৈবাল সিঁড়ি দিয়ে নেমে বৃষ্টির জন্য থমকে দাঁড়ায়। বৃষ্টির জন্য রাস্তায় লোকজন নেই বললেই হয়। মাঝে মাঝে দু একটা বাস যেন পালিয়ে যাবার জন্য হুশ করে চলে যাচ্ছে। একটা অটো চোখে পড়ছে না। কি, আপনি এখনো দাঁড়িয়ে? শৈবাল একটু ঘুরে দাঁড়িয়ে সত্য পরিচিতা মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দেখে একটু হেসে বলে, দেখছি বৃষ্টি একটু কমে কি না। বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। শৈবাল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, আপনি কোথায় থাকেন? মেয়ালায়, ইউনিক পার্কে। ও, এবং সঙ্গে সঙ্গেই প্রশ্ন করে, কিভাবে যাবেন? দেখি অটো বাস যা পাই। অটো বাস কিন্তু খুবই কম চলছে। তাছাড়া পেলেও তো আপনাকে দুবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বৃষ্টির সময় সেটাই সমস্যা। শৈবাল একটু হেসে বলে, আচ্ছা, বাস অটোর ভাড়া আমাকে দেবেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। না না, আপনাকে আর কষ্ট করতে হবে না। এদিকে 9:30 বেজে গেছে কিন্তু, তারপরে এই বৃষ্টি। বাস অটোতে যাবার চেষ্টা করলে কোথায় যে বিপদে পড়বেন তার ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, একটু চিন্তার কথা ঠিকই, কিন্তু অত কিন্তু কিন্তু করে লাভ নেই। কেমন? এই কথা বলে শৈবাল হেলমেট মাথায় দিয়ে মোটরসাইকেলে বসেই উনাকে বলে, খুব ভালোভাবে বসেছেন? হ্যাঁ। অন্তত একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরবেন, তা নয় তো। এই তো ধরেছি। শৈবাল মোটরসাইকেলে স্টার্ট দেয়। বৃষ্টির জন্য বেশি জোরে চালাতে পারে না। রাস্তা সর্বত্রই একটু আদ্র জল জমায়, বুঝতে পারে না কোথায় ভাঙাচোরা বা গর্ত আছে। তাই মাঝে মাঝে ঝাঁকুনি লাগছে। আর সদ্য পরিচিতাকে হঠাৎ শৈবালের পিঠে পড়তে হচ্ছে, কিন্তু কিছু করবার নেই। যাই হোক, শেষ পর্যন্ত ম্যান্টনের মোড়ে পৌঁছতেই সদ্য পরিচিতার অনুরোধে শৈবাল মোটরসাইকেল থামায়। এখানে নামলেন কেন? সামনে আমার বাড়ি। যাই হোক, অশেষ ধন্যবাদ। না না, ধন্যবাদ দেবার দরকার নেই, আমি তো অনেক বন্ধু বান্ধবকে এভাবে পৌঁছে দিই। সি ইউ এগেন। গুড নাইট। গুড নাইট। রাত্রে শুয়ে শুয়ে শৈবাল শুধু ওই সদ্য পরিচিতার কথাই ভাবে। গত কয়েক বছরে বেশ কয়েকটি মেয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েছে, তার মধ্যে বিনতা সরকার বিবাহিতা, তবে বেশ হাসি খুশি আর মিশুকে। রাখি বন্ধনের দিন উনি শৈবালের মতো বন্ধুদের হাতে রাখি পরিয়ে দেন। সবচাইতে মজা হয় নমিতা ব্যানার্জির সঙ্গে দেখা হলে। সকাল দুপুরে সব হাসপাতাল চত্বরে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ঘুরে বেড়াতে হয়। এই তো গত সপ্তাহে শৈবাল পবিত্র আর বিদেশ চা খাবার জন্য একটু এগুতেই নমিতার সঙ্গে দেখা হয়ে গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে বিদেশ বেশ গম্ভীর হয়ে বললে, নমিতা, তোর ইউরিন টেস্ট নিশ্চয়ই পজিটিভ। নমিতাও হেরে যাবার পাত্রী না, বলে, হ্যাঁ, তোর কৃপায় তোদের বাড়ির কাজের মেয়েটির ইউরিন পজিটিভ হয়েছে বলে কি আমিও তোর কৃপাধন্য হব ভেবেছিস? পবিত্র বলে, ওসব বাজে কথা বাদ দে। হ্যাঁ রে নমিতা, তুই কি গতবারের মতো এবার পুজোতেও আমার সঙ্গে কার্সিয়াং ফরেস্ট বাংলোতে কটা দিন কাটাতে চাস? না রে, এবারে বিদেশ আমাকে নিয়ে 2 সপ্তাহ সুইজারল্যান্ডে কাটাবে বলেছে। শৈবাল একটু হেসে বলে, নমিতা, তুই বিশ্বাস কর, শুধু ব্যস্ততার জন্য তোর 2টো প্রেমপত্রের জবাব দিতে পারছি না। প্লিজ তুই রাগ করিস না। নমিতা বলে, এই, তোরা শুধু বাজে বকবক করবি নাকি চা খাওয়াবি? এদের কারুর কথা না, এখন শৈবালের শুধুই সদ্য পরিচিতার কথাই মনে আসছে। মেয়েটিকে দেখতে বেশ, তাছাড়া মুখে যেন সবসময় হাসি লেগে আছে। তাছাড়া চোখ দুটো কি উজ্জ্বল, ওর 2টো চোখ দেখেই মন ভরে যায়। আচ্ছা, ওর বয়স কত হবে?
25-26, নাকি তারও একটু বেশি, কিংবা নাও হতে পারে। কিন্তু কি আশ্চর্য, ওর নামও জানা হলো না। ছি ছি, কি বোকামি করেছি। মেয়েকে দেখে সুজাতা দেবী বললেন, তুই এসেছিস? ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে যে কি করে আসবি, বড্ড চিন্তা হচ্ছিল। উনি এক নিঃশ্বাসেই বললেন, একেবারে যে কাক ভেজা হয়ে এসেছিস, চটপট ভেজা কাপড় চোপড় ছেড়ে ফেল। স্ত্রীর কথাগুলো কানে যেতে বিশ্বনাথবাবু ঘর থেকে বেরিয়ে এসেই মেয়েকে বললেন, এই বৃষ্টিতে কি করে এলি রে মা? আমাদের এক সহকর্মী পৌঁছে দিয়ে গেল। এখন কোথা থেকে এলি? ম্যান্ডেপিলা গার্ডেন থেকে। বাবা, সে তো আর এক প্রান্ত। রিনা আর না দাঁড়িয়ে নিজের ঘরে চলে যায়। একেই ক্লান্ত, তাছাড়া প্রায় 11টা বাজতে চলল। তাই ও খেয়ে দেই শুয়ে পড়ে। আবার তো ভোরবেলাতে উঠেই 8:30টার মধ্যে বেরোতে হবে। কিন্তু শুয়ে পড়লেই কি ঘুম আসে? চোখের সামনে ভেসে উঠছে সদ্য পরিচিত সহকর্মীকে। সত্যি, ও এইভাবে সাহায্য না করলে কখন যে বাড়ি পৌঁছতো না ভগবানই জানেন। ওহ, কি দারুণ হ্যান্ডসাম। তাছাড়া খুব মিশুকেও। তা না হলে কি স্বেচ্ছায় এইভাবে সাহায্য করত? আরো কত কি যে মনে হচ্ছে। যখনই মোটরসাইকেল কোনো উঁচু নিচু জায়গায় পড়েছে, তখনই ঝাঁকুনির জন্য ও ধাক্কা দিয়েছে ওই ছেলেটির পিঠে। খুবই অস্বস্তি বোধ করেছে, কিন্তু কারোরই কিছু করবার ছিল না। তবে সবচাইতে লজ্জা করেছে মোটরসাইকেল থেকে নামবার পরে। বৃষ্টিতে কুর্তা পাজামা সব ও শরীরের সঙ্গে লেপে গিয়েছিল। পাতলা কুর্তার জন্য ওর শরীরের অনেক কিছুই বড় স্পষ্ট হয়ে দেখা যাচ্ছিল। তাই তো ও কোনো মতে গুড নাইট বলেই বিদায় নেয়। এখন মনে হচ্ছে ওকে ভালোভাবে ধন্যবাদ না দিয়ে চলে আসাটা খুবই অন্যায় হয়েছে। তাছাড়া ওর নাম আর টেলিফোন নম্বরও জেনে নেওয়া খুবই উচিত ছিল, কিংবা নিজের নাম টেলিফোন নম্বর না দেওয়াটাও ঠিক হয়নি। এইসব ভাবতে ভাবতেই রিনা ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল থেকে যথারীতি পুরনো নিয়মে দিনগুলো এগিয়ে চলে। কিন্তু হাসপাতাল চত্বরে আর ডাক্তারের চেম্বারে ঘোরাঘুরি করতে করতে দৃষ্টি এদিক ওদিক চলে যায় সেই বর্ষার রাতের বন্ধুর খোঁজে। না, ওর সঙ্গে দেখা হয় না। একটা অব্যক্ত শূন্যতার জ্বালা অনুভব করে রিনা। শৈবালও ওকে খুঁজে বেড়ায়। এখানে ওখানে ঘোরাঘুরি করতে করতে রোজই কতজনের সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু যাকে দেখবার জন্য মন ছটপট করছে তারই দেখা নেই। এইভাবেই কেটে গেল প্রায় মাসখানেক। তখন প্রায় 2টো বাজে। ঘন্টা তিনেক পিজি হাসপাতালের 14-15 জন ডাক্তারের সঙ্গে দেখা করে শৈবাল মেন বিল্ডিং এর ম্যাকেঞ্জি ওয়ার্ড থেকে বাইরে বেরুতেই থমকে দাঁড়ায়। দুজনের মুখই হাসিতে পড়ে গেছে। শৈবাল সঙ্গে সঙ্গে ডান হাত এগিয়ে দিয়ে বলে, আমি শৈবাল ব্যানার্জি। ওদিক থেকেও ডান হাত এগিয়ে আসে, আমি রিনা চৌধুরী। শৈবাল প্যান্টের হিপ পকেট থেকে পার্স বের করে। পার্সের ভিতর থেকে একটা ভিজিটিং কার্ড বের করে এগিয়ে ধরে বলে, রেখে দিন। যদি ভুল করে কোনোদিন টেলিফোন করতে চান তাহলে এটা। রিনাও একটু হেসে একটা কার্ড এগিয়ে দেয়, বলে, এই নিন, এতে আমার টেলিফোন নম্বর আছে। আমি কি আপনাকে টেলিফোন করতে পারি? টেলিফোন নম্বর যখন দিচ্ছি তখন নিশ্চয়ই টেলিফোন করতে পারেন। রিনা সঙ্গে সঙ্গেই বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছে করছে না, চলুন একসঙ্গে লাঞ্চ করি। হ্যাঁ হ্যাঁ চলুন, সত্যি বড় খিদে লেগেছে। এবং সঙ্গে সঙ্গে আমারও বলে শৈবাল, তবে কিন্তু একটা কথা আছে। হ্যাঁ বলুন। আপনি আমার গেস্ট। রিনা মাথা নেড়ে বলে, না না, আমি যখন আপনাকে লাঞ্চে যাবার কথা বলেছি তখন আমি কিছুতেই গেস্ট হতে পারি না। কিন্তু নো কিন্তু, এরপর না হয় 2 দিন আপনি আমাকে লাঞ্চ খাওয়াবেন।
লাঞ্চ কেন? সামনে রবিবারই যদি ডিনার খাওয়াতে চাই, তাহলে কি আপনার সান্নিধ্য পেতে পারি? রিনা একগাল হেসে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই হবে। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় মুখোমুখি বসেই রিনা বলে, আপনার জন্য বিয়ারের অর্ডার দেব? না না, এখনো সব চলবে না। কেন? 4টে 4:30 থেকে আমার ডাক্তারদের চেম্বারে চেম্বারে করতে হবে বলে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিয়ারের পর খাবার দাবার খেলে আর কেউই কিছু বুঝবে না। শৈবালের উত্তরের অপেক্ষা না করে রিনা স্টুয়ার্টকে বলে, আমার বন্ধুর জন্য একটা বিয়ার দিন। শৈবাল বিয়ারের গ্লাসে চুমুক দিতে রিনা বলে, সেদিন আপনার সঙ্গে আমি খুবই অভদ্রতা করেছি। শৈবাল অবাক হয়ে ওর দিকে তাকায়। আপনাকে আমি ধন্যবাদ না দিয়েই অমনিভাবে চলে গেলাম? না, তখন আপনার যা অবস্থা, তাতে তো দৌড়ে বাড়ি যাওয়াই ঠিক ছিল। না না, তা বলবেন না। আপনি সেদিন পৌঁছে না দিলে আমি মাঝরাত্রিরেও বাড়ি পৌঁছতে পারতাম কিনা সন্দেহ। রিনা, বিলিভ মি, আমি কিন্তু কিছু মনে করিনি। আপনি কিছু না মনে করলেও আমার কিন্তু খুব খারাপ লেগেছে পরে। তাছাড়া আবার কি? আপনাকে আমার নামও বলিনি আর টেলিফোন নম্বরও দিইনি। সে তো আমিও একই অন্যায় করেছি। বাই দ্য ওয়ে, আপনি কোথায় থাকেন? টালিগঞ্জ, মুর অ্যাভিনিউতে। রিনা একটু হেসে বলে, আচ্ছা আচ্ছা, ওই রাস্তাটা আমার খুব চেনা। তাই নাকি? হ্যাঁ। রিনা না থেমেই বলে, জানেন, যাদবপুরে পড়বার সময় আমার এক বন্ধু ওখানেই থাকতো। বাড়ি ফিরবার পথে মাঝে মাঝেই ওর বাড়িতে যেতাম। যাদবপুরে কি পড়তেন? মি ফার্মা। শৈপাল একটু হেসে বলে, তাই আপনি আমাদের প্রফেশনে এসেছেন? আপনি কি নিয়ে পড়েছেন? আমি সনাতন কলকাতা ইউনিভার্সিটির এমএসসি সার্টিফিকেট জোগাড় করতে পেরেছি। মানে এমএসসি পাশ করে উত্থাপনা করলেন না কেন? ফাইনাল পরীক্ষার মাস 4 আগেই বাবা মারা গেলেন, তাই রেজাল্টও খুব ভালো হয়নি। এই লাইনেও আপনি যথেষ্ট উন্নতি করবেন। না, এমএসসি রেজাল্ট খারাপ হওয়ার পর আর কোনো স্বপ্ন দেখি না। দেখুন, যে কোনো সৎ মানুষ নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে উন্নতি হতে বাধ্য। সত্যি কি তাই? 100 বার সত্যি। শৈবাল একটু হেসে বলে, আপনার কথাটা মনে রাখবো। রিনাও একটু হেসে বলে, শুধু আমার কথাটাই মনে রাখবেন, আমাকে মনে রাখবেন না বুঝি? সরি, আমাকে ভুল বুঝবেন না, আমি নিশ্চয়ই আপনাকে মনে রাখবো। খেতে খেতেও কত কথাই হয়। তারপর রেস্তোরাঁ থেকে বাইরে এসে রিনা বলে, ফোন করবেন কিন্তু। রোজ করব? হ্যাঁ করবেন, কিন্তু 10:30টার পর। তারপর না থেমে রিনা আবার বলে, আমি খেয়ে দে আমার ঘরে যাবার পর ফোন এলেই ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাই করব। আমিও তো 10:30, 11:15 আগে আমার ঘরে যেতে পারি না। শৈবাল আবারও বলে, আপনিও ফোন করবেন কিন্তু, খুশি হব। রিনা একটু হেসে বলে, হ্যাঁ করব। শুরু হলো নৈশ টেলিফোন পর্ব। এই কখন বাড়ি ফিরলেন? রিনা একটু হেসে বলে, আমি কিন্তু এক্ষুনি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। তাই নাকি? হ্যাঁ সত্যি বলছি। আজ বাড়ি ফিরলেন কখন? 8টার আগেই বাড়ি ফিরেছি। আপনি কখন ফিরলেন? আমি যথারীতি 9:30। রোজই কি ওই সময় বাড়ি ফেরেন? শুধু বুধবার তাড়াতাড়ি ফিরে আসি। হুম। রবিবারের কথা মনে আছে তো? রিনা একটু হেসে বলে, নেমন্তন্ন ভুলে যাবার পাত্রী আমি না, কিন্তু অন্য আধুনিকাদের মতো মোটা হবার ভয়ে
আপনিও যে 1 চামচ ভাত বেশি খাবেন না তা তো সচক্ষেই দেখেছি। ঠিক আছে ঠিক আছে, দেখবেন রবিবার কত খাই। ইউ আর ওয়েলকাম। এইরকমই পরপর 3 দিন রাত্রে ওদের কথা হয়। শনিবার। হ্যালো, আমি রিনা। হ্যালো, ফোন করবার জন্য অশেষ ধন্যবাদ। তো ফর্মালিটি করবেন না তো? করব না? না। রবিবার সারাদিন কি করেন? রিনা হাসে হাসে বলে, রবিবার কখন ঘুম থেকে উঠি জানেন? কখন? 8:30 পৌনে 9টা। হ্যালো, আমিও তো তার আগে উঠি না। সারা সপ্তাহটা আমাদের যা পরিশ্রম করতে হয় তাতে রবিবার সবাই দেরিতে ওঠে। হ্যাঁ, ঠিকই বলেছেন। শৈবাল না থেমেই বলে, আমাদের মতো যারা নিজের মোটরসাইকেলে ঘোরে তাদের তো অনেক কষ্ট কম, কিন্তু আপনার মতো বিরাট ভারী ব্যাগ হাতে নিয়ে ট্রামে, বাসে, অটোতে বা মেট্রোতে যাতায়াত করে যারা, তাদের সত্যি অনেক বেশি পরিশ্রম করতে হয়। সত্যি, ওই ব্যাগ ঘাড়ে করে ঘুরতে ঘুরতেই প্রাণ বেরিয়ে যায়। তবে সবসময় একদিকে ব্যাগ নেবেন না, একবার এদিক আর একবার অন্যদিকে নেবার অভ্যেস করবেন। তাহলে কি কষ্ট কম হবে? হ্যাঁ, তাছাড়া ক্ষতির সম্ভাবনা অনেক কম। ঠিক আছে, বেশ, এবার থেকে তাই করব। আরো 2-1টা কথা বলবার পর শৈবাল বলে, আগামীকালের ডিনারের কথা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। রিনা সঙ্গে সঙ্গেই বলে, তবে একটা অনুরোধ আছে। বলুন বলুন, কি করতে হবে? কাল কিন্তু মোটরসাইকেলে চড়তে পারবো না। কেন, ভয় করে? না না, ভয় করে না। তবে কাল শাড়ি পরবো, তাই। দ্যাটস গুড, গ্রেট। কাল আমরা বরং ট্যাক্সিতেই যাতায়াত করব। রাগ করলেন না তো? না না, রাগ করবো কেন? সপ্তাহে 6 দিন তো আমাকে মোটরসাইকেলেই ঘুরতে হয়। এত ঘুরতে হয় যে সত্যি রবিবার আর মোটরসাইকেল চালাতে ইচ্ছে করে না। হ্যাঁ, খুবই স্বাভাবিক। রবিবার। শৈবাল ট্যাক্সি নিয়ে ম্যান্টনের ওখানে পৌঁছতে না পৌঁছতেই রিনা আসে। ওকে এক ঝলক দেখে নিয়ে শৈবাল একগাল হেসে বলে, বিলিভ মি, ইউ লুক অ্যাবসোলুটলি চার্মিং। আমাকে খুশি করবার জন্য এইসব বলছেন কেন? ওর মুখের কথা শেষ না হতেই শৈবাল ওর একটা হাত ধরে বলে, তুমি বিশ্বাস করো রিনা, তোমাকে দারুণ দেখাচ্ছে। রিনাও সঙ্গে সঙ্গে একগাল হেসে বলে, এখন চলুন তো, পরে প্রশংসা করবেন। চলুন তো ট্যাক্সিতেই। মাঝে মাঝে দৃষ্টি বিনিময় হয় দুজনের মধ্যে। দুজনের মুখেই হাসি, কিন্তু কেউই কোনো কথা বলে না। শৈবাল আলতো করে ওর হাতের ওপর হাত রাখে, না রেখে পারে না। রিনার মুখেও খুশির হাসি। আগে থেকেই টেবিল রিজার্ভ করা ছিল। স্টুয়ার্ট হাসি মুখে অভ্যর্থনা করে ওদের কোনার টেবিলে পৌঁছে দেয়। স্যার, এনি ড্রিঙ্ক? রিনা সঙ্গে সঙ্গে শৈবালের দিকে তাকিয়ে বলে, বলো, কি নেবে বলো। কিছু নেব কিনা ভাবছি। হার্ড ড্রিঙ্ক নিতে না চাও তো বিয়ার নাও। হ্যাঁ, বিয়ারই নেব। স্টুয়ার্ট চলে যেতেই রিনা বলে, ওনার সামনে আপনি আপনি করে কথা বললে উনি হয়তো ভাবতেন কোনো স্বার্থসিদ্ধির জন্য তুমি আমাকে। ওকে পুরো কথাটা বলতে না দিয়েই শৈবাল খুশি হয়ে বলে, সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয়। থাক থাক, আর বুদ্ধির প্রশংসা করতে হবে না। তাহলে অন্য কথা বলি। হ্যাঁ বলো। তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে রিনা। শৈবাল এক নিঃশ্বাসে বলে, তুমি নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু আজ শাড়ি পরবার জন্য তোমাকে 10 গুণ বেশি সুন্দরী মনে হচ্ছে। সাদা ট্রাউজারের উপরে প্রিন্টেড সিল্কের বুশার্ট পরেছ বলে তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। তোমার মতো সুন্দরী যুবতীকে নিয়ে ডিনারে আসতে হলে
একটু ভদ্রসভ্য পোশাক তো পরতেই হয় নাকি? তাই নাকি? হ্যাঁ, জি হ্যাঁ। মিয়ার খেতে খেতে শৈবাল বলে, একটা কথা বলবে রিনা? কেন বলবো না? তোমার বাবা কি ড্রিঙ্ক করেন? রিনা একটু হেসে বলে, তুমি কেন প্রশ্ন করছো তা বুঝেছি, তবে শোনো। রিনা একটু থেমে বলে, আমার বাবা একজন ব্রিটিশ ফার্মের জেনারেল ম্যানেজার ছিলেন, থাকতেন মুম্বাইতে। তাছাড়া বছরে 3-4 বার হংকং, সিঙ্গাপুর, কুয়ালালামপুর এবং কলম্বো ছাড়াও লন্ডনেও যেতে হতো বাবাকে। বাড়িতে হরদম ককটেল পার্টি হতো। তুমি কি ওখানেই পড়াশুনো করেছ? না, আমি ঠাকুরদার কাছে ইউনিক পার্কের বাড়িতে থেকে লেখাপড়া করেছি। তবে ছুটি হলেই বাবা মার কাছে চলে যেতাম। ও, রিনা একটু হেসে বলে, তাই তো, ককটেল পার্টি দেখবার অভ্যাস আমার ছিল। বাবাকেও রোজ 2-2.5 পেগ হুইস্কি খেতে। তাই তাই তুমি ড্রিঙ্কের ব্যাপারে একটু উদার। হ্যাঁ, তা বলতে পারো। খেতে খেতেও ওদের কত কথা হয়। আচ্ছা শৈবাল, তোমার মা কি আমার কথা জানেন? হ্যাঁ। কি বলেছ? সেদিন রাত্রে তোমাকে ড্রপ করবার কথাও বলেছি, আবার তুমি যে লাঞ্চ খাইয়েছ তাও বলেছি। আজকের কথা বলনি? হ্যাঁ, বলেছি। মা কি বললেন? শৈবাল একটু হেসে বলে, মা বললেন মেয়েটাকে নিয়ে কোনো আজে বাজে সস্তা রেস্টুরেন্টে যাবি না। রিনা একটু হেসে বলে, তাই নাকি? হ্যাঁ। এবং সঙ্গে সঙ্গে মা বলেছেন মেয়েটাকে মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসিস, তাহলে আমিও ওর সঙ্গে একটু গল্প গুজব করতে পারি। মাকে বলো আমি সামনের রবিবারই ওনার সঙ্গে গল্প করব। সত্যি আসবে রিনা? হ্যাঁ, আসবো। তুমি মার সঙ্গে সারাদিন গল্প করবে, আর আমি কি সারাদিন বোবা হয়ে থাকবো? রিনা একটু হেসে বলে, বেশ, সামনের রবিবার আমি তোমাকে ডিনারে নিয়ে যাব, তখন তুমি আর আমি প্রাণ ভরে কথা বলবো। লাভলি আইডিয়া, থ্যাংক ইউ। এইভাবে দুটি প্রাণ দুটি মন এগিয়ে চলে জীবন মোহনার দিকে। আচ্ছা শৈবাল, একটা কথা বলবে? বলো, কি বলতে চাও, কি জানতে চাও? তুমি দেখতে সুপুরুষ, সুন্দর, উচ্চ শিক্ষিত। এতদিন কি কোনো মেয়েকেই ভালোবাসনি? না। কেন? এমনি, এমন কোনো মেয়ের সঙ্গে আলাপ পরিচয় হয়নি যাকে নিয়ে ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখতে ইচ্ছে করে। 2-1 মিনিট চুপ করে থাকবার পরে রিনা বলে, আর আমার বেলায় ব্যতিক্রম হলো কেন? শৈবাল সঙ্গে সঙ্গে ওর প্রশ্নের উত্তর দেয় না, শুধু হাসে। হাসছো কেন? আমার কথার জবাব দাও। কেন জানি না, তবে তোমার পরিচয় জানবার পরপরই তোমার সঙ্গে একটু ঘনিষ্ঠ হবার জন্য মনে মনে ছটফট করেছিলাম। আর তাই তো সেই রাত্রে তোমাকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে পৌঁছে দেবার জন্য অত উৎসাহী হয়েছিলাম। না, সঙ্গে সঙ্গে কেউই কোনো কথা বলে না, বোধহয় দুজনেই নিজের নিজের মনের মধ্যে ডুব দেয়। আচ্ছা রিনা, আমিও যদি তোমাকে একই প্রশ্ন করি? রিনা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমাকে এখনই সব কথা বলতে পারছি না, সেজন্য আমার উপর রাগ করো না, তবে পরে সবই জানতে পারবে। একটা কথা নিশ্চয়ই স্বীকার করব, যখন ঠিক একলা থাকতে পারছিলাম না, ঠিক তখনই তোমার সঙ্গে আমার দেখা হলো। তোমার সব কথা এখনই শুনতে চাইছি না, কিন্তু একটা কথা বলো রিনা, আমাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখতে তোমার মনে কোনো দ্বিধা বা সংশয় নেই তো? শৈবাল মুহূর্তের জন্য থেমেই বলে, অনেক ছেলে মেয়েই
ভাবাবেগ বা বিশেষ কোনো দুর্বলতায় এমন অনেক সিদ্ধান্ত নেয় যার পরিণতি অনেক সময় সুখের হয় না। তাই তো আশা করি তুমি ভাবনা চিন্তা করেই আমার প্রশ্নের উত্তর দেবে। শৈপালের একটা হাত রিনা ওর দুটো হাতের মধ্যে নিয়ে বলে, না, ঠিক ভাবাবেগে ভেসে যাবার মতো মেয়ে আর আমি নেই। তোমাকে দেখেই মনে হয়েছে আমার তুমি সৎ, তোমার মধ্যে কপটতা নেই। তাই তো তোমার অনুরোধে অমন অন্ধকার বৃষ্টি রাত্রেও তোমার মোটরসাইকেলের পিছনে বসে তোমাকে জড়িয়ে ধরে বসতে আমার কোনো দ্বিধা হয়নি। শৈপাল শুধু একটু হাসে। হাসছ কি? ভবিষ্যতে কোনো দিন তুমি আমাকে ঠকাতে পারবে না, আমাকে দুঃখ দিতে পারবে না। আমার উপরে এত আস্থা রিনা, এত বিশ্বাস? রিনা ওর বুকের উপরে আলতো করে মুখখানা রেখে বলে, চিরকাল চিরকাল তুমি শুধু আমারই থাকবে শৈবাল। ছেলেকে খেতে দিয়ে চিত্রা দেবী নিজেও দুটো রুটি দুধে ভিজিয়ে খেতে বসেন। খাওয়া শুরু করে শৈবাল বলে, মা, কেউ টেলিফোন করেছিল? হ্যাঁ, রিনা ছাড়া কে আর নিয়মিত খোঁজ করে তোর? রিনা নিয়মিত ফোন করে? হ্যাঁ, দু একদিন অন্তরই ফোন করে। চিত্রা দেবী একটু হেসে বলেন, আজ দুপুরে তো ও আমার সঙ্গেই খেয়েছে। তাই নাকি? ছেলের দিকে তাকিয়ে উনি বলেন, আর খাওয়া দাওয়ার পর আমরা তো 2-2.5 ঘন্টা ধরে প্রাণ খুলে কথা বলেছি। শৈবাল একটু হেসে বলে, কি করে যে ও সারাটা দুপুর তোমার সঙ্গে কাটায় তা আমি ভেবে পাই না। সেই কথা তোকে ভাবতেও হবে না। চিত্রা দেবী দুধের বাটিতে একটু চুমুক দিয়েই বলেন, জানিস, মেয়েটার সঙ্গে যত মিশছি, যত কথা বলছি, ততই অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে যাচ্ছ? হ্যাঁ। উনি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এদেরকে যে কত রকম সমস্যার মুখোমুখি হতে হয় তা তোরা ছেলেরা বুঝবি না। শৈবাল অবাক হয়ে বলে, ও আবার কি সমস্যার মুখোমুখি হলো? কিছুদিন পরে সবই জানতে পারবি। উনি সঙ্গে সঙ্গেই বলেন, মেয়েটা সত্যি বড় ভালো রে, ওকে দেখলেই আমার মন প্রাণ জুড়িয়ে যায়। শেষ পর্যন্ত মেয়েটা যদি সুখী হয় তাহলে আমি শান্তিতে মরতে পারবো। শৈবাল অবাক হয়ে বলে, মা, তোমার কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না। তুই একটু ধৈর্য ধর, তারপর সব বলবো, সব বুঝবি। দেখতে দেখতে 3টে সপ্তাহ কেটে গেল। শৈবালের সঙ্গে রিনার মাঝে মধ্যে দেখা হয়, কোনো কোনো দিন একসঙ্গে খাওয়া দাওয়াও করে। কিন্তু গত কয়েকদিন ধরে রিনা মাঝে মাঝেই আনমনা হয়ে যায়। এই রিনা, তোমার কি হয়েছে? মাঝে মাঝেই মনে হয় তুমি যেন কি ভাবছো। হ্যাঁ শৈবাল, আমি সত্যি একটু চিন্তায় আছি। তোমার অফিসে কোনো ঝামেলা হয়েছে? না না, সেসব কিছু না। তবে কোনো ডাক্তার কি তোমার সঙ্গে? না না, সেসব কিছু না। তবে তবে কি নিয়ে এত চিন্তা? রিনা ওর হাতের উপরে হাত রেখে বলে, প্লিজ শৈবাল, আর প্রশ্ন করো না, আর কয়েকটা দিন অপেক্ষা করো। শৈবাল আর প্রশ্ন না করলেও বিচিত্র এক অস্বস্তি নিয়ে দিন কাটায়। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর চিত্রা দেবী ছেলেকে বলেন, মানিক, কাল 5টার আগেই আমি কালীঘাটে যাব মাকে পুজো দিতে। 6টার মধ্যেই ফিরে আসব। কাল তোমার জন্মদিন না মা? তবে কেন কালীঘাটে? চিত্রা দেবী একটু বিরক্ত হয়েই বলেন, কালীঘাটে পুজো দিতে যাব কেন, তাও তোকে কৈফিয়ত দিতে হবে? কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়ে 6টা বাজতে না বাজতেই চিত্রা দেবী বাড়িতে ফিরে এসে ছেলেকে চা দেন। বলেন, মানি, চা খেয়েই বাথরুমে যাবি, দেরি করিস না। না মা, দেরি করব না। শৈবাল বাথরুমে যেতে চিত্রা দেবী টেলিফোন করেন রিনাকে।
হ্যালো রিনা মা, আমি কালীঘাটে পুজো দিয়ে এলাম। মা কালী নিশ্চয়ই তোমার দিকে মুখ তুলে তাকাবেন। তুমি কিচ্ছু চিন্তা করো না, আজ ঠিক তোমার জয় হবে। মা, সেই আশীর্বাদই করবেন। সারা দিন সারা রাত্রি তো ঠাকুরের কাছে তোমার জন্য সেই প্রার্থনাই করি মা। মা, আমি জানি। হাইকোর্টে তোমার সঙ্গে কে যাবেন? বাবা মা দুজনেই যাবেন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চিত্রা দেবী সঙ্গে সঙ্গে বলেন, জজ সাহেব কি রায় দিলেন তা আমাকে জানাতে কিন্তু দেরি করো না মা। না মা, 1 মিনিটও দেরি করবো না। লাঞ্চ ব্রেকের পর ঠিক 2:30টার সময় জাস্টিস সর্বাধিকারী এজলাসে এলেন। অত্যন্ত গম্ভীর হয়ে জজ সাহেব বললেন, চরিত্রহীন স্বামীর বিরুদ্ধে অনেক বিবাহিতা মেয়েই বিবাহ বিচ্ছেদের মামলা করেন, কিন্তু এই মামলায় আরো জঘন্য, আরো নিন্দনীয় ঘটনা প্রকাশ হয়েছে। উনি মুহূর্তের জন্য থেমে বলেন, সম্পূর্ণ 52 পাতার রায় আমি পড়ব না, শুধু সুচিন্তিত সর্বশেষ অংশটিই পড়ছি। শুধু রিনা বা তার বাবা মা বা তাদের অ্যাডভোকেট মিস্টার নবী চৌধুরী না, ডাক্তার অপূর্ব ঘোষ, তার দাদা আদিত্য ঘোষ, বৌদি অঞ্জলি ঘোষ এবং একদল অ্যাডভোকেট অপলক দৃষ্টিতে জাস্টিস সর্বাধিকারীর দিকে চেয়ে থাকেন। একটা দীর্ঘশ্বাস ফেলে জজ সাহেব বলেন, যে চরিত্রহীন ডাক্তার ফুলশয্যার রাত্রেও এক পাশে সদ্য বিবাহিতা স্ত্রী রিনা ও আর এক পাশে বৌদি অঞ্জলি দেবীকে নিয়ে শুতে পারে, তাকে নিন্দা করবার সভ্য ভাষা আমার অজানা। এই মামলায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে অপূর্ব অঞ্জলির অবৈধ যৌন সম্পর্ক রিনার সঙ্গে বিয়ের আগেও ছিল, পরেও সমানভাবেই ছিল। ওরা দুজনেই কামান্ধ হয়ে যেভাবে রিনার বিবাহিত জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তার জন্য তাদের দুজনকেই 5 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। শুধু তাই নয়, রিনা দীর্ঘ 6 বছর ধরে যে মানসিক যন্ত্রণা বঞ্চনা সহ্য করেছে, তার জন্য রিনাকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ওই দুজন আসামিকে। সেই সঙ্গে মামলা খরচ বাবদ আরো 42,000 টাকা ওদের দিতে হবে। জজ সাহেব জলের গিলাসে একবার চুমুক দিয়েই বলেন, কলকাতার 3টি সরকারি বেসরকারি হাসপাতালে 3 জন গাইনোকোলজিস্ট একাধিকবার পরীক্ষা করে বলেছেন রিনা এখনো ভার্জিন কুমারী, সেই বিবাহিত জীবন কখনোই দৈহিকভাবে উপভোগ করেনি। আমি এই বিয়ে সম্পূর্ণরূপে বাতিল করছি এবং সানন্দে ঘোষণা করছি রিনা কুমারী, এবং আশা করি এবার সে একজন চরিত্রবান ভদ্র সভ্য ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাবে। জজ সাহেব এজলাস ছেড়ে বেরিয়ে যেতেই কয়েকজন পুলিশ ও একজন মহিলা পুলিশ অপূর্ব আর অঞ্জলিকে নিয়ে আলিপুর সেন্ট্রাল জেলের পথে রওনা হয়। আনন্দে খুশিতে রিনা এবং ওর বাবা মা চোখের জল ফেলতে ফেলতে মিস্টার নবী চৌধুরীকে কৃতজ্ঞতা জানায়।